বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম মাসুদ, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। আজকের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়ের পেশি টিস্যু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যু কাকে বলে? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলা হয়, যেটা সংকুচিত প্রসারিত হতে পারে, নিজের ইচ্ছামতো সংকুচিত প্রসারিত হতে পারে। আবার আমরা নিজেরাই কি করতে পারি, এটাকে সংকুচিত প্রসারিত করতে পারি। কোনো পেশি টিস্যু আছে যে নিজে নিজে সংকুচিত প্রসারিত হয়, যাদের উপরে আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ নাই। আর কিছু কিছু পেশি টিস্যু আছে যেগুলো আমাদের ইচ্ছানুযায়ী সংকোচন প্রসারণশীল হতে পারে, বা আমরা ইচ্ছা অনুযায়ী এগুলোকে সংকুচিত প্রসারিত করতে পারি। এই যে পেশি টিস্যু, এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। মাতৃকা কি? ম্যাট্রিক্স। জেলির মতো যে থকথকে বস্তুটার ভেতরে এই কোষগুলো অবস্থান করে সেটাকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলা হয়। পেশি কোষগুলো সরু, লম্বা, তন্তুময়, সুতার মতো লম্বা, তন্তুময়, সরু হতে পারে, চিকন, লম্বা অথবা সুতার মতো, এজন্য এটাকে তন্তুময় বলা হয়েছে। পেশি কোষগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন, চলন এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটে থাকে। পেশি কোষগুলোর সংকোচন প্রসারণ, যেমন আমার হাতটা আমি উঠাইলাম, এখানে ট্রাইসেপস পেশিটা প্রসারিত হয়েছে, বাইসেপস পেশিটা সংকুচিত হয়েছে, এটা এক ধরনের পেশি। তাহলে এই পেশি সংকোচন প্রসারণের ফলে আমরা হাত পা নাড়াচাড়া করতে পারি, আমরা চলাচল করতে পারি। এই চলাচল যে করি আমি যে তোমাদের সাথে কথা বলতেছি, এই কথা বলার ক্ষেত্রেও এই পেশির সংকোচন প্রসারণের ফলে আমার চোয়ালটা নড়াচড়া করার কারণে কিন্তু এখানে সাউন্ড তৈরি হচ্ছে, তাই না? ভোকাল কর্ড বা আমার যে স্বরযন্ত্র আছে, এই স্বরযন্ত্রের ভিতরে শব্দ তৈরি হচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলতেছি, এগুলো কিন্তু পেশির সংকোচন প্রসারণের ফলে হয়। আমরা যে হাঁটা চলা করি, এগুলো আমাদের পেশির সংকোচন প্রসারণের ফলেই হয়ে থাকে এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটে। যেমন হৃৎপিণ্ড, যে হৃৎপেশি দ্বারা তৈরি, এই হৃৎপেশির সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়, আর এর ফলে হচ্ছে রক্ত সমগ্র দেহের মধ্যে সঞ্চালিত হয়। এই রক্ত দেহের ভিতরে অক্সিজেন, খাদ্যের সারবস্তু, বর্জ্য পদার্থ, এগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে থাকে। অবস্থান, গঠন, কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায়। ঐচ্ছিক পেশি, যে পেশিগুলো আমরা নিজেদের মতো করে সংকোচন প্রসারণ করতে পারি, যেমন হাতের পেশি, পায়ের পেশি, এই পেশিগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, যার উপরে আমাদের নিয়ন্ত্রণ আছে, সেই পেশিগুলোকে ঐচ্ছিক পেশি বলা হয়। অনৈচ্ছিক পেশি, যে পেশিগুলোর উপরে আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ নাই, তারা নিজেরাই সংকুচিত প্রসারিত হয়, সেগুলোকে অনৈচ্ছিক পেশি বলা হয়। আর হৃৎপেশি, এটা হচ্ছে এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, যার গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য হৃৎপেশি এটা হচ্ছে বিশেষ ধরনের পেশি। আমরা প্রথমেই আলোচনা করব ঐচ্ছিক পেশি নিয়ে। ঐচ্ছিক পেশি কি? যে পেশির কোষগুলো প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত হয়। তুমি, আমি, আমরা যে পেশিগুলোকে নিজেদের ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারি, সেই পেশিটাকে কি বলা হয়? ঐচ্ছিক পেশি বলা হয়। ঐচ্ছিক পেশির আর একটা নাম আছে ডোরাকাটা পেশি। কেন? কারণ এতে আড়াআড়ি দাগ থাকে, এখানে আড়াআড়ি দাগ থাকে। এই আড়াআড়ি দাগ থাকার কারণে এদের আরেকটা নাম আছে কি? ডোরাকাটা পেশি বলা হয়ে থাকে। এই পেশির কোষগুলো নলাকার, লম্বা, শাখাবিহীন, একটার সাথে আরেকটার কিন্তু কোনো সংযোগ নাই, তার মানে এগুলো হচ্ছে শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরাযুক্ত থাকে, আড়াআড়ি দাগ থাকে এগুলোর ক্ষেত্রে, এজন্য এদেরকে ডোরাকাটা পেশিও বলা হয়ে থাকে। এই পেশির কোষগুলো লম্বা হয়, এজন্য এদেরকে পেশিতন্তু বা সুতার মতো এদেরকে দেখা যায়। এই টিস্যুর কোষগুলো একটা আবরণী দ্বারা আবৃত থাকে, সার্কোলেমা নামক একটা আবরণী দ্বারা আবৃত থাকে, এবং এই আবরণীর ভেতরে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, কারণ অনেকগুলো পেশি কোষ একত্রে যুক্ত হয়ে উপতন্তু তৈরি করে। এই উপতন্তুগুলো একত্রে মিলিত হয়ে একটা পেশিতন্তু তৈরি করে, আর এই পেশিতন্তুগুলো একটা আবরণী দ্বারা আবৃত থাকে, যোজক কলা নির্মিত আবরণী দ্বারা, এদেরকে সার্কোলেমা বলা হয়। আর এই সার্কোলেমার নিচে একাধিক নিউক্লিয়াস থাকে।
এই পেশি দ্রুত সংকুচিত বা প্রসারিত হতে পারে। হাত পা আমরা দ্রুত নাড়াচাড়া করতে পারি এই পেশির সংকোচন প্রসারণ হওয়ার কারণে। ঐচ্ছিক পেশি আমাদের অস্থিতন্ত্রের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। আমাদের হাতের পেশি, পায়ের পেশি, হাতের হাড়, পায়ের যে অস্থিগুলো আছে, হাড় বা যেটাকে আমরা অস্থি বলে থাকি, এই অস্থির সাথে এগুলো সংলগ্ন অবস্থায় থাকে এবং এই পেশিগুলো সংকোচন প্রসারণ হওয়ার ফলেই আমরা অস্থিটাকে কি করতে পারি, নাড়াচাড়া করতে পারি। প্রাণী দেহের যে অংশগুলোকে আমরা মাংস বলি, সহজ কথায় যেটা আমাদের দেহের মাংসল যে অংশটা আছে বা যে অংশটাকে আমরা মাংস বলে থাকি, সেটাই হচ্ছে এই ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। পেশিগুলো, এই যে ঐচ্ছিক পেশির কোষগুলো, এগুলো আলাদা বা বিক্ষিপ্তভাবে থাকে না। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে ঐচ্ছিক পেশির কোষগুলো হচ্ছে লম্বা, এগুলো নলাকার হয়। এই কোষগুলো আলাদা আলাদাভাবে না থেকে এরা গুচ্ছবদ্ধভাবে থাকে। এই গুচ্ছবদ্ধ অবস্থায় যখন থাকে এরা তখন উপতন্তুর মতো গঠন করে, আর এগুলো হচ্ছে একটা আবরণী দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে সার্কোলেমা নামক আবরণী দ্বারা আবৃত থাকে। তাহলে প্রত্যেক গুচ্ছের চারদিকে যোজক কলার আবরণী থাকে, এই আবরণকে সার্কোলেমা বলে। তোমাদের বইতে শুধুমাত্র সার্কোলেমাটা চিহ্নিত করা আছে, কিন্তু সার্কোলেমাটা হচ্ছে একটা আবরণী, যে আবরণী দ্বারা পেশি তন্তুর যে উপতন্তুগুলো আছে, অনেকগুলো উপতন্তু একত্রে মিলেই কিন্তু পেশি তন্তুটা তৈরি হয়, আর উপতন্তুগুলো হচ্ছে অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এই উপতন্তুগুলো যে আবরণী দ্বারা আবৃত অবস্থায় থাকে সেটাকে কি বলা হয়, সার্কোলেমা বলা হয়। পেশি তন্তুর মধ্যে অতি সূক্ষ্ম কতগুলো উপতন্তু থাকে, এই উপতন্তুগুলোরও একটা নাম আছে। এই উপতন্তুগুলোকে কি বলা হয়, মায়োফাইব্রিল বলা আছে। তোমাদের বইয়ের চিত্রের মধ্যে মায়োফাইব্রিল লেখা আছে, কিন্তু মায়োফাইব্রিলের বর্ণনাটা দেয়া নাই। মায়োফাইব্রিল মানে হচ্ছে কি, কতগুলো উপতন্তু, তার মানে কতগুলো কোষ মিলে হয় কি মায়োফাইব্রিল বা উপতন্তু, আর উপতন্তু মিলিত হয়ে পেশিতন্তু, আর এই পেশিতন্তুটা যে আবরণী দ্বারা আবৃত থাকে সেটাই হচ্ছে সার্কোলেমা। এই পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা খুব দ্রুত এবং শক্তিশালী। তাহলে এটা থাকে কই, আমাদের হাতের এবং পায়ের পেশি। হাত পায়ের পেশিটাই হচ্ছে কি ঐচ্ছিক পেশি। এরপরে আসো অনৈচ্ছিক পেশি। যে পেশির টিস্যুর সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় তাকে অনৈচ্ছিক পেশি বলে। তাহলে এই অনৈচ্ছিক পেশিটা কোথায় আছে, আমাদের পাকস্থলীর পেশি, অন্ত্রের পেশি, আমাদের দেহের অভ্যন্তরে যে অংশগুলো আছে, তারপরে হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর অংশই তো পাকস্থলী, যেটা আমি বললাম, শ্বাসনালী, রেচন জনন নালী, এই নালীগুলো প্রাচীরটা যে টিস্যু দ্বারা তৈরি হয়, সেই টিস্যুটাকে কি বলা হয়, অনৈচ্ছিক পেশি টিস্যু বা অনৈচ্ছিক পেশি বলা হয়ে থাকে। যে পেশি টিস্যুর তাহলে সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছাধীন নয় সেটাই হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই পেশির কোষগুলো মাকু আকৃতির হয়। এখন মাকু আকৃতিটা কি, মাকু আকৃতি বলতে দুই প্রান্ত সরু, মাঝের অংশটা কি প্রশস্ত। যদি এমন থাকে তাহলে সেটাকে কি বলা হয়, মাকু আকৃতির। দুই প্রান্ত সরু, মাঝের অংশটা যদি মোটা থাকে তাহলে মাকু আকৃতির। আর তোমাদের বইতে আর একটা জিনিস পড়বা যে ডাম্বেল আকৃতির, মাঝের অংশটা সরু, দুই প্রান্ত যদি প্রশস্ত হয় তাহলে সেটাকে বলে ডাম্বেল আকৃতির। আর মাকু আকৃতি হচ্ছে দুই প্রান্ত সরু, মাঝের অংশটা মোটা, তাহলে সেটা হচ্ছে মাকু আকৃতির। আর এই যে টিস্যুর কোষগুলোর মধ্যে দেখো আড়াআড়ি কিন্তু কোনো দাগ নাই, তার মানে এগুলোর ক্ষেত্রে আড়াআড়ি কোনো দাগ থাকে না, যার কারণে এদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মসৃণ পেশি। এই পেশির কোষগুলো মাকু আকৃতির, এদের গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না, এজন্য এই পেশিকে মসৃণ পেশি বলা হয়। প্রত্যেক কোষে একটা মাত্র নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসটা হচ্ছে দুই প্রান্ত তো সরু, মাঝের অংশটা চওড়া। তাহলে নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে, চওড়া অংশে অবস্থান করে। কোষের মধ্যে মায়োফাইব্রিল পেশিতন্তু দৈর্ঘ্য বরাবর বিস্তৃত অবস্থায় থাকে। এই ভেতরের দিকে কি আছে, উপতন্তু আছে। এখানে যেমন মায়োফাইব্রিল উপতন্তু ছিল, এখানেও কি থাকে, মায়োফাইব্রিল, এটা বিস্তৃত অবস্থায় থাকে। এরা বাইরের দিক থেকে একটা আবরণী দ্বারা আবৃত থাকে, সেই আবরণীটা তো আমরা জানি সেটা হচ্ছে সার্কোলেমা, কারণ এটা ঐচ্ছিক পেশির ভেতরেও আমরা পড়ে আসছি সার্কোলেমা থাকে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীর, এগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি হয় এবং এটি দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশগ্রহণ
করে। অভ্যন্তরীণ অঙ্গাদি কোনগুলো? যেমন আমাদের খাদ্যবস্তু মুখ থেকে পাকস্থলী পর্যন্ত যাওয়া, সেটা পেরিস্টালসিস পদ্ধতিতে হয়। পাকস্থলী থেকে অন্ত্রে প্রবেশ করা, অন্ত্র থেকে মলাশয় অপাচ্য অংশটা গিয়ে জমা হওয়া, এই যে খাদ্যবস্তুর সঞ্চালন, এই খাদ্যবস্তুর সঞ্চালনটাও কিসের মাধ্যমে হয়? এই অনৈচ্ছিক পেশির মাধ্যমে হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। যে পেশির গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো, তাকে কি বলা হয়? হৃদপেশি বলে। তাহলে হৃদপেশির গঠনটা কার মতো? ঐচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, এটাকে যখন পরিচিত করিয়েছিলাম, যে হৃদপেশি এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলার পেছনে কারণটাই হচ্ছে যে এদের গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। এটি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতির শাখান্বিত এবং আড়াআড়ি দাগযুক্ত। দেখো এখানে একটার সাথে আর একটা সংযুক্ত অবস্থায় আছে, কিন্তু ঐচ্ছিক পেশির একটার সাথে আর একটা কোনো সংযোগ নাই। তার মানে এখানে এরা সংযুক্ত অবস্থায় থাকে এবং আড়াআড়ি দাগ আছে, এরা আড়াআড়ি দাগযুক্ত এই পেশি, এই টিস্যুর বা এই যে হৃদপেশি, এই হৃদপেশির কোষগুলো সংযোগ স্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ ধরনের অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে। এই যে জায়গাটায় এটাকে ইন্টারক্যালাটেড ডিস্ক বলা হয়। তাহলে এই যে হৃদপেশির কোষগুলো সংযোগ স্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ ধরনের অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে, তাকে ইন্টারক্যালাটেড ডিস্ক বলে। এটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা 1 মার্কসের প্রশ্ন, যে ইন্টারক্যালাটেড ডিস্ক কাকে বলা হয়। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। তুমি আমি চাইলেও এই হৃৎপিণ্ডটাকে কিন্তু থামিয়ে রাখতে পারবো না, বা এর সংকোচন প্রসারণ বন্ধ করতে পারবো না। কার্ডিয়াক পেশির গঠনটা হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, একটু আগেই বলেছিলাম, কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, আর হৃৎপিণ্ডের সবগুলো কার্ডিয়াক পেশি একসাথে সংকোচন প্রসারণ হয়। আর এই সংকোচন প্রসারণের ফলে সমগ্র দেহ, যখন হৃৎপিণ্ডের এই পেশিগুলো প্রসারিত হয়, হৃৎপিণ্ডের ভেতরের যে গহ্বরটা আছে সেই ফাঁকা জায়গাটা তখন দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত এসে পূর্ণ হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আবার এটা যখন সংকুচিত হয় তখন সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের ফুসফুসের মধ্যে যায়, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসে, সমগ্র দেহে সঞ্চালিত হয়। তাহলে এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলেই কিন্তু এই আমাদের দেহের ভিতরে রক্ত সঞ্চালিত হয়। আর এটা মানব ভ্রূণ সৃষ্টির, তোমরা জানো একটা পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হলে সেটাকে জাইগোট বলে, আর জাইগোটের কোষটা যখন বারবার বিভাজিত হয় তখন সেটাকে ভ্রূণ বলা হয়। যখন বহুকোষী একটা অবস্থার সৃষ্টি করে সেটাকে ভ্রূণ। তাহলে ভ্রূণ গঠনের একটা নির্দিষ্ট পর্যায় থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই হৃৎপিণ্ডটা একটা নির্দিষ্ট ছন্দে সংকুচিত প্রসারিত হতে থাকে। আমাদের HW থাকবে হচ্ছে পেশি টিস্যু সমূহের মধ্যে পার্থক্য। তাহলে পেশি টিস্যু কয় ধরনের আছে এখানে? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃদপেশি। তাহলে এই 3 ধরনের পেশি টিস্যুর মধ্যে আমরা পার্থক্য কিভাবে লিখব? পার্থক্য লেখার পর জন্য আমরা কি করব? এরকমের একটা ছক তৈরি করব। ছক তৈরি করলে তুমি কয়টা ঘর করবা? তোমরা 4টা ঘর। এই প্রথমে আমরা কি লিখব? তুলনীয় বিষয়। তুলনীয় বিষয়, যে কোন বিষয় এদের ভিতরে আমরা তুলনা করব বা পার্থক্য করব। এরপরে আমরা লিখব ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি। এরপরে লিখব অনৈচ্ছিক পেশি। এরপরে লিখব আমরা হৃদপেশি। তুলনীয় বিষয় প্রথমটা আমরা কি লিখব? অবস্থান। অবস্থান। তাহলে এই ঐচ্ছিক পেশি অবস্থান করে কোথায়? এই অস্থিক পেশি অস্থি সংলগ্ন অবস্থায় অবস্থান করে। অনৈচ্ছিক পেশি কোথায় অবস্থান করে? আমরা এখানেই লিখে রেখেছিলাম যে রক্তনালী, পৌষ্টিক নালী, রেচন জনন নালী এখানে অবস্থান করে। আর হৃদপেশি কোথায় অবস্থান করে? হৃৎপিণ্ডের ভেতরে, আমরা সেটা লিখব। এরপরে লিখব হচ্ছে পেশিতন্তুর আকার। পেশিতন্তুর আকার।
পেশিতন্তুর আকার, তাহলে ঐচ্ছিক পেশি দীর্ঘ নলাকার, অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির, আর হৃদপেশিটা নলাকার। আমরা এটা লিখে ফেলবো। এরপরে হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা, নিউক্লিয়াসের সংখ্যা আর অবস্থান। তাহলে ঐচ্ছিক পেশিতে একাধিক নিউক্লিয়াস থাকে, অনৈচ্ছিক পেশিতে একটা নিউক্লিয়াস থাকে, হৃদপেশিতে একটা মাত্র নিউক্লিয়াস থাকে, এবং ঐচ্ছিক পেশির নিউক্লিয়াসটা পরিধির দিকে অবস্থান করে, মানে সার্কোলেমা যে স্তরটা আছে এদিকে অবস্থান করে, এটা মাঝামাঝি স্থানে অবস্থান করে। আর হৃদপিণ্ডের ক্ষেত্রে, হৃদপেশির ক্ষেত্রেও এটা মাঝামাঝি বা কেন্দ্রের দিকে অবস্থান করে। এরপরে আমরা লিখব অনুপ্রস্থ রেখা, অনুপ্রস্থ রেখা। অনুপ্রস্থ রেখাটা এই ঐচ্ছিক পেশিতে অনুপ্রস্থ রেখা থাকে, অনৈচ্ছিক পেশিতে অনুপ্রস্থ রেখা থাকে না, হৃদপেশিতে অনুপ্রস্থ রেখা থাকে। আমরা এটা লিখে দেব। এরপরে যদি আমরা আরেকটা লিখি, সেটা লিখতে পারবো ইন্টারক্যালাটেড ডিস্ক, ইন্টারক্যালাটেড ডিস্ক। ঐচ্ছিক পেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে না, অনৈচ্ছিক পেশিতেও ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে না, হৃদপেশিতে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। তারপরে যদি আমরা আরেকটা পার্থক্য লিখি, উপরের দিকে আমি একটু মুছে দিলাম, আরেকটা পার্থক্য লিখতে পারি আমরা প্রকৃতি। এদের প্রকৃতিটা কেমন? প্রকৃতি এটা হচ্ছে ঐচ্ছিক প্রকৃতির, প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত প্রসারিত হতে পারে। অনৈচ্ছিক পেশি যেটা, এটা হচ্ছে অনৈচ্ছিক, এটা ইচ্ছাধীন সংকুচিত প্রসারিত হতে পারে না। আর হৃদপেশি এটাও হচ্ছে অনৈচ্ছিক, এটাও প্রাণী ইচ্ছানুযায়ী সংকোচন প্রসারণ করতে পারে না, ওরা নির্দিষ্ট ছন্দে নিজেরাই সংকোচন প্রসারণ হয়ে থাকে। তাহলে আমরা এই পার্থক্যগুলো কি করব? HW করব। এরকমের তোমরা চাইলে তুলনীয় বিষয়টা পাশে লিখে তারপরেও করতে পারো, অথবা এই বিষয়গুলো তুমি মনে রেখে এই তিনটার মধ্যে পার্থক্য লিখতে পারো। তাহলে আমাদের হবে কি, যে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য আসলে সেটাও লিখতে পারবো, ঐচ্ছিক পেশি হৃদপেশির মধ্যে পার্থক্য আসলে আমরা লিখতে পারবো। তাহলে এই তিনটা বিষয়ের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের HW নং হচ্ছে 4। তাহলে আজকের আমাদের ক্লাস এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর পরবর্তীতে আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।